আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে যে বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। এই বিষয়টা নিয়ে একটু কথা বলতেই হয় আমার, কারণ এর সাথে পুঁজিবাজারের একটা সম্পর্ক আছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আমাদের যে অনেকগুলো সেক্টর আছে, ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরস, ফার্মাসিউটিক্যালস। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সাথে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এটার ব্যাকগ্রাউন্ডটা বলি, এটা মূলত 40 কিলোমিটার। এই যে গ্যাপটা আপনারা দেখতেছেন, এটা মূলত এই জায়গাটা মূলত 40 কিলোমিটারের। এটা ওমান এবং ইরানের মধ্যে অবস্থিত। এখান দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি তেল আনা নেওয়া করা হয়। এটা সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, তারাই সবচেয়ে বেশি তেল আনা নেওয়া করে এখান দিয়ে। এখন এটা কিন্তু ইরানের, এখানে কিন্তু মার্কিন জাহাজগুলো কিন্তু তেল আনা নেওয়া করে, তাদেরও ব্যবসা আছে এখানে। এখন এটা ইরানের দখলে আছে, মানে ইরানের নিয়ন্ত্রণে। ইরান চাইলে যে কোনো মুহূর্তের উপরে, মানে এটা অনেকটা বলা হয় যে আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে বা ইসরায়েলের কাছেও থাকতে পারে, কিন্তু ইরানের কাছেও একটা পারমাণবিক বোমা আছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। তারা কিন্তু এটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি, মানে বিপর্যয় নেমে আসবে জ্বালানি তেলের ক্ষেত্রে। তো আমাদের অর্থ উপদেষ্টা অলরেডি বলে ফেলছেন যে আমরা যুদ্ধের দিকে খেয়াল রাখতেছি। আমার কথা হচ্ছে, যারা আমার ভিডিও শোনেন আপনারাও এই যুদ্ধটার দিকে খেয়াল রাখবেন। এটা এখনও ইমপ্যাক্ট পড়ে না, এটা শুধু পুঁজিবাজার না, আমাদের দৈনন্দিন যে কার্যক্রম তার উপরে ইমপ্যাক্ট পড়ে নাই। আসলে এটা ইমপ্যাক্ট না পড়ার অন্যতম কারণ হচ্ছে ইসরায়েলের সাথে আমাদের সরাসরি তেমন কোনো কিছু নাই। ইরানের সাথেও খুব বেশি কিছু আছে বলে আমি গুগলে সার্চ করে দেখলাম যে তেমন কিছু নাই আমাদের। কিন্তু যখনই বিশ্ববাজারে এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, তেল আনা নেওয়ার এই জায়গাটা যদি কিছুটাও বন্ধ করে দেয়, তার ইমপ্যাক্ট কিন্তু পড়বে। কিভাবে পড়বে? জ্বালানি তেল যখন বন্ধ করে দিবে তখন আপনার সংকট দেখা দেবে জ্বালানি তেলের। আর সংকট যখন দেখা দেবে তখন আমাদের দেশে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। দাম যখন বেড়ে যাবে তখন জ্বালানি তেলগুলো কারা নেয়, মানে হয় গাড়ি, ট্রাক, বাস, এগুলোই তো। তখন ওদের কস্টিং বেড়ে যাবে, তারা বেশি দামে তেল কিনে গাড়িতে ঢুকাবে, তারা ভাড়া বেশি চাবে, শাকসবজি নিয়ে আসবে, চাল ডাল নিয়ে আসবে, ওই বাড়ার বেশি টাকাটা আবার চাল আর ডালের উপর উঠবে। সে চাল ডাল আপনি বাজারে কিনতে যাবেন, কিনতে গেলে আপনাকে বেশি ভাড়া দিতে, কী বলে, চাল ডালের জন্য বেশি টাকা খরচ করতে হবে, দাম বেড়ে যাবে জিনিসপত্রের। মূলত জ্বালানি তেলের সম্পর্কটা হচ্ছে এরকম, এটা রক্তের মতো। আমাদের যে তেলের দাম কমে বা চাউলের দাম কমে, আটার দাম কমে, চিনির দাম কমে, লবণের দাম কমে, এটা মূলত মানে 99.99% নির্ভর করে জ্বালানি তেলের উপর। জ্বালানি তেল যদি দাম কমে যায় তাহলে এগুলোর দাম অটোমেটিক কমে যায়। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন, এটার অনেকটা ডলারের মানে দাম বৃদ্ধি, দাম ওঠানামার সাথে এর সম্পর্ক, জ্বালানি তেলের সম্পর্ক একেবারে গভীর, মানে একেবারে গভীর। তো আপনারা এই বিষয়টা একটু নজরে রাখবেন। হরমুজ প্রণালীটা ইরানের জন্য একটা পারমাণবিক বোমা, তার মানে তাদের নিয়ন্ত্রণ। আমি জানি না ইসরায়েল কোন যুক্তিতে এরকম একটা যুদ্ধ জড়িয়ে গেল। আসলে ওরা গাজাবাসীকে, গাজার মুসলমানদেরকে অত্যাচার করতে করতে, নিরপরাধ মানুষকে মারতে মারতে তো রক্তের একটা নেশা তৈরি হয়ে গেছে। এই রক্তের নেশা এখন তারা ইরানের উপর একটা মানে প্রকাশ করতে চাচ্ছে। তো এতদিন পর্যন্ত, গত 5-6টা তো দিন শেষ হলো এই যুদ্ধের, দিন শেষে বোঝা গেল যে ইসরায়েল আকাশপথে অনেক বেশি শক্তিশালী যুদ্ধ জাহাজের বিষয়গুলোতে, মানে যুদ্ধ বিমান, যেটা জাহাজ না, সরি, যুদ্ধ বিমান। আর ইরান ক্ষেপণাস্ত্র, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলোতে অনেক বেশি অগ্রগামী ইসরায়েলের তুলনায়। ক্ষতিগ্রস্ত দুই দেশে হয়েছে। ইরান সবচেয়ে বেশি, মানে আমি যদি বলি, ইসরায়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার অবকাঠামো দিকগুলোতে, যেমন বিল্ডিং কনস্ট্রাকশন, মানে এই টাইপের জিনিসপত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অনেকগুলো লোক মারা গেছে, প্রায় 550-এর উপরও লোক মারা গেছে। সেখানে ইসরায়েলের মারা গেছে মনে হয় 40 জন না 45 জন। এটার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে মূলত ইসরায়েল যুদ্ধ করতে করতে, ওরা তো জানে যুদ্ধ কীভাবে করতে হয়, ওরা অনেক আগ থেকে, ওরা এর আগেও কিন্তু আপনারা হয়তো জানেন যে সিরিয়াতেও কিন্তু তারা এরকম যুদ্ধ করছিল, তারা ইরাকেও যুদ্ধ করছিল পারমাণবিক বোমা ধ্বংস করার জন্য। তো সেগুলোতে তারা সাকসেস হয়েছে। ইরানে মনে হয় না খুব বেশি সাকসেস হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে ইরানের যে পারমাণবিক বাংকার, মানে পারমাণবিক বোমা তারা যেখানে ইউরেনিয়াম যেখানে তারা সমৃদ্ধ করতেছে, সেটা মাটি থেকে
60 ফুট গভীরে। সেখানে শুধু আমেরিকাই পারে, আমেরিকার কাছে ওই ধরনের বোমা আছে এবং বিমান আছে, যুদ্ধ বিমান আছে, যারা ওইখানে আঘাত করতে পারে। এছাড়া পৃথিবীর আর কেউ ওই জায়গাটা আঘাত করতে পারবে না। তো ইসরায়েল এখানে ব্যর্থ। হ্যাঁ, এখন ইসরায়েল তাদের লোক কম মারা যাওয়ার কারণ হচ্ছে তারা অনেকগুলো ভাঙ্গা, তারা যুদ্ধ করতে করতে তাদের এটা অভ্যস্ত হয়ে গেছে। তারা ইসরায়েলের বেশিরভাগ জায়গায় বাঙ্কার তৈরি করা মাটির নিচে, ওইখানে তাদের লোকগুলা আমরা ভিডিওতে দেখি তাদের লোকগুলা গাড়ি সহকারে ওই বাঙ্কারে ঢুকে গেছে। কিন্তু ইরান কিন্তু অনেক দিন হয়েছে যুদ্ধ করে না, তাদের লোকগুলা কিন্তু মাটির উপরেই আছে বেশিরভাগ, যার কারণে যখনই ইসরায়েলে বোমা হামলা করে বেশিরভাগ লোক মারা যায়। এটা একজন আমাকে আমরা বিভিন্ন টক শো বা আলোচনায় শুনি যে এই কারণেই মূলত আসলে বেশি লোক মারা যাচ্ছে ইরানের। তা না হলে কিন্তু অস্ত্রশস্ত্রের দিক দিয়ে কেউ কারো কম নয়। সম্ভবত ইসরায়েল হচ্ছে পঞ্চম আর ইরান হচ্ছে ষষ্ঠ পৃথিবী শক্তিশালীর দিক থেকে আর কি। অস্ত্রের সামরিক শক্তির দিক থেকে ইরান এক ধাপ নিচে আছে ইসরায়েল থেকে। আবার সৈন্য সংখ্যা স্থলযুদ্ধ যেটাকে বলে, যদি ওরকম যুদ্ধ হয় তাহলে ইরানের আশেপাশে দিয়েও ইসরায়েল নেই। সব কিছু মিলে আপনারা এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আচ্ছা এখন যদি দাম বেড়ে যায় তাহলে কি হবে? ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ারের দাম বাড়বে, যে স্টকগুলো আছে আপনাদের কাছে হোল্ড করা আছে। তবে অবশ্যই সেটা সরকারি যে কোম্পানিগুলো আছে আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত, গভর্নমেন্ট যে কোম্পানিগুলো আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল, আরেকটা আছে মোবিল যমুনা, তারপরে যায় মেঘনা পেট্রোলিয়াম, এই টাইপের, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ারকে কিনা আমি জানি না, সরকারি কিনা, সরকারি যে আপনারা দেখে নেবেন গভর্নমেন্টের কোন কোন শেয়ারগুলো আছে, এইগুলার প্রাইস কিছুটা আপ হতে পারে যখনই প্রাইস বেড়ে যাবে। তবে ইমপ্যাক্টটা পড়ে নাই মার্কেটে এর উপরে, আমাদের পুঁজিবাজারে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ইমপ্যাক্ট পড়ে নাই কেন জানে, সেটারও একটু বলে নিই আমি, 1 মিনিটে বলে দিই। সেটা হচ্ছে আসলে বাংলাদেশের রাজনীতির ভোটের ব্যাপার সেটা কিছুটা স্থিতিশীল হয়ে গেছে। মনে হচ্ছে ভোট আগামী দিনে হবে। আমি দেখলাম যে একটা চ্যানেলে দু তিনটে চ্যানেলে দেখছি তারেক জিয়া আসতেছে, গুলশানের বাসা রেডি হচ্ছে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ভোট হচ্ছে, সেটারই একটা ইমপ্যাক্ট মার্কেটে আছে, আশা করা যায়। তারপর আমি বলবো ইসরায়েলের যুদ্ধের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, বিশেষ করে যারা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকগুলো যাদের হাতে হোল্ড করা আছে, যারা স্টকগুলো কিনেছেন, একটু আপনারা খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।